আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। একাত্তরের মুক্তিযুদ্ধ শুরু হতে 10 মাস সময় নিয়েছিল। শুরু হওয়ার পর শেষ হতে অবশ্য দেরি হয়নি, কিন্তু শুরু হতে কেন 10টা মাস সময় লেগেছিল? কারণ 71-এর মার্চেই যদি ঝাঁপিয়ে পড়তো ভারত, তাহলে বিশ্বের কাছে ভারতের পরিচিতি হতো যুদ্ধবাজ দেশ এবং সাম্রাজ্যবাদী দেশ হিসেবে। কারণ পাকিস্তানের ভূমি দখল করতে যুদ্ধে নেমেছে ভারত, এটাই মনে করত সারা দুনিয়া। পূর্ব পাকিস্তানকে দখল করে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করা তো লক্ষ্য ছিল না ভারতের। ভারত চেয়েছিল পাকিস্তানিদের হাত থেকে পূর্ব বাংলার বাঙালিকে রক্ষা করতে, সেখানকার মানুষ যাতে সুখে শান্তিতে স্বস্তিতে তাদের নিজেদের বাঙালি পরিচয় ও ঐতিহ্য নিয়ে বেঁচে থাকতে পারে, যে ঐতিহ্য যে পরিচয় কেড়ে নিচ্ছিল পাকিস্তান। দেখুন, বাংলাদেশের অবস্থান ভারতের পেটের মধ্যে। 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। এই ভূখণ্ড যদি অশান্ত থাকে, তার প্রভাব ভারতের ওপর পড়তে বাধ্য। তাই শান্ত সুস্থির বাংলাদেশ চায় ভারত, আগেও চাইছে, 71-এও চেয়েছে যে শান্ত শিষ্ট পূর্ব পাকিস্তান। 2025-এও চায় শান্ত স্বস্তিতে থাকা সুস্থির বাংলাদেশ। 71-এর মার্চ এপ্রিলে বন্যার মতো মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিল। তাদের আশ্রয় আর অন্ন বস্ত্র চিকিৎসা দিতে নাস্তানাবুদ হয়ে গিয়েছিল ভারত। ভারত চাইলে একেবারে শুরুতেই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে সামাল দিতে পারত সেই পরিস্থিতি, কিন্তু তা করেনি। আগেই বলেছি যে 10 মাস অপেক্ষা করেছিল। এই 10টা মাসে তৈরি হয়েছিল মুক্তি সেনা। ভারতও সারা পৃথিবীতে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের মুক্তি সংগ্রাম নিয়ে সারা পৃথিবীতে প্রচার করতে পেরেছিল দুনিয়াকে। মুক্তি বাহিনীকে সামনে রেখে তাদের সাহায্যকারী হিসেবে ছিল ভারত। ভারত ছিল সাহায্যকারী হিসেবে। তাও হয়তো ভারত প্রত্যক্ষভাবে ঝাঁপত না যুদ্ধে, যদি না পাকিস্তান পশ্চিম সীমান্তে শিয়ালকোট সেক্টরে সেখানে ভারতে বিমান হানা যদি না করত। ক্রিকেটের ভাষায় চালিয়ে খেলতে গিয়েছিল পাকিস্তান। সেই আক্রমণ ভারতের যুদ্ধে নামাকে জাস্টিফাই করেছিল বাংলাদেশ, মানে পূর্ব পাকিস্তান বা এখনকার বাংলাদেশে। যুদ্ধ ছড়ায় দেশের পূর্ব সীমান্তে। ফলাফল কি হয়েছিল সবাই জানে। মুক্তিযুদ্ধের সাফল্য, 93,000 পাকিস্তানি সেনার সারেন্ডার এবং স্বাধীন বাংলাদেশের জন্ম। এই ইতিহাস স্মরণ করলাম বিশেষ কারণে। কারণটা হলো এই 2025-এ ঠিক সেই 71-এর ছবি দেখতে পাচ্ছি অনেকখানি। সেবার 1 কোটির বেশি উদ্বাস্তু এসেছিল ভারতে, এবার আসেনি না বলে বলা ভালো, আসতে পারেনি, সীমান্তে আটকে গিয়েছিল। কিন্তু এটা ছাড়া বাকি পরিস্থিতি অনেকটাই সেই 71-এর মতো। তবে আরও একটা তফাৎ আছে। সেবার পাকিস্তান ছিল প্রত্যক্ষ যুদ্ধে, আর এবার তারা পরোক্ষে। সেবার পাকিস্তান দখল রাখার লড়াইতে ছিল, এবার আছে নতুন করে দেশটাকে, বাংলাদেশকে দখল করার লড়াইয়ে। আর সেই লড়াইয়ে সামরিক প্রত্যাঘাতের সিদ্ধান্ত নিতে ভারত সময় নিল সেবারের চেয়ে কিছু বেশি। 10 মাসের জায়গায় 15 মাসের মাথায় এসে সামরিক অভিযানের প্রথম পদক্ষেপ নিল ভারত। মনে হচ্ছে বিশ্বাস করছেন না? গত 14 থেকে 16ই অক্টোবর যেটা ঘটেছে, সেটা কিন্তু এই সামরিক অভিযানের প্রথম পদক্ষেপ। 14 থেকে 16ই অক্টোবর, 16 নাকি 17, একাধিক সূত্র জানাচ্ছে ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্সের 4 অফিসার ভারতে ফিরে আসেন 16 নয় 17 তারিখে। 16 তারিখ মধ্যরাত পেরিয়ে ঢাকা ছাড়েন তারা। তার আগে তারা জেনারেল ওয়াকার উজ্জামানের সঙ্গে লালমনিরহাট এবং ঠাকুরগাঁয়ের পরিত্যক্ত বিমান ঘাঁটিও দেখে আসেন সরেজমিনে। কারণ ভারত তাদেরকে জানিয়েছিল, বাংলাদেশের সেনাকে, জেনারেল ওয়াকার উজ্জামানকে,
যে লালমনিরহাট এবং ঠাকুরগাঁয়ে সেখানে জঙ্গিদেরকে আস্তানা গেড়ে তাদেরকে রেখে দেওয়া হয়েছে ভারতের বিরুদ্ধে নাশকতা চালাবার জন্যে। তো যাই হোক, এই 16 না 17 এরকম কনফিউশন হওয়ার কারণ বাংলাদেশ এবং ভারত, বিশেষ করে ভারতের সেনা কর্তৃপক্ষ সফরের ব্যাপারে মুখে একেবারে যাকে বলে লিউকোপ্লাস্ট লাগিয়ে দিয়েছে। একটি কথাও আধিকারিক স্তরে ভারত সরকার বলেনি। এই কারণ কোন কারণ সেটা বোঝাই যায়, কারণ ভারত চেয়েছিল জিনিসটাকে লো প্রোফাইলে রাখতে। কিন্তু লো প্রোফাইলে রাখলেই বা এই সফর হতে পারলো কিভাবে? মনে রাখতে হবে, ইউনূস সরকারের আমলে বাংলাদেশে চীন, পাকিস্তান, তুর্কি, আমেরিকা এদের সবার সামরিক কর্তারা একাধিকবার বাংলাদেশ সফর করেছে। কিন্তু ভারত এই প্রথম কবে? শেখ হাসিনার পতনের পরেই প্রথম। কারণটা কারো অজানা নয়, সম্পর্কের ভয়ঙ্কর অবনতি। প্রবল ভারত বিরোধিতার জোয়ারে ভেসে এই সরকার ক্ষমতা দখল করেছিল। ক্ষমতা নেয়ার পর গত 15 মাসে সেই বিরোধিতা কমার পরিবর্তে আরো বেড়েছে। এমনকি মাত্র 3 সপ্তাহ আগে জাতিসংঘের সাধারণ সভায় গিয়ে মোহাম্মদ ইউনূস ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। 24 থেকে 26 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে নিউ ইয়র্কে উপস্থিত মোহাম্মদ ইউনূস ভারতের কঠোর সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি ঘটিয়েছে এবং ভারতীয় মিডিয়া ফেক নিউজ ছড়িয়ে পরিস্থিতি আরো খারাপ করেছে। ইউনূস আরো বলেন, আমরা এখন ভারতের সাথে সমস্যার মুখোমুখি, কারণ ভারত ছাত্ররা যা করেছে সেটা পছন্দ করেনি এবং তারা হাসিনাকে আশ্রয় দিয়েছে। যে হাসিনা এই সমস্ত সমস্যা তৈরি করেছে এবং তরুণদের হত্যা করেছে, তাকে আশ্রয় ভারত দিয়েছে। এর কয়েকদিন আগে 19 সেপ্টেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক সহিংসতায় ভারতীয় হস্তক্ষেপ খুঁজে পেয়েছেন। ইউনূসের আর এক সহযোগী ও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তিনিও বলেছেন পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করছে ভারত। আর আপনারা জানেন, ইউনূস তো তার আগেই বলেছেন যে উত্তর পূর্বের যে 7টি রাজ্য সেখানে তিনি চীনকে ডেকেছেন এবং সেখানে অশান্তি তৈরি করবার কথাও বলেছেন। আর এছাড়া বাংলাদেশের বর্তমান সরকারের টিকি যে দলের হাতে কাছে বাঁধা, সেই জামাতে ইসলামীর নায়েবে আমির সাঈদ আব্দুল্লাহ মোহাম্মদ তায়ের, যিনি ইউনূসের সাথে নিউ ইয়র্কে গিয়েছিলেন জাতিসংঘের সভায় শ্রোতা হিসেবে যোগ দিতে, তিনিতেও ভারতের বিরুদ্ধে পবিত্র যুদ্ধের হুমকি দিয়েছেন। 50 লক্ষ যুব সেনা নিয়ে ভারত দখল করবেন, গজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠা করবেন, এমন হুমকি পাকিস্তান পর্যন্ত দেয়নি। আবার তাদের মধ্যে ছোট মোটো যদি কেউ দেয় তো দেওয়ার আগে একবার নয় 100 বার ভাবতে হবে তাদের। কিন্তু ইউনূস ও তার দলবল চায় যে ভারত শেষ হয়ে যাক এবং যত শিগগির সম্ভব। জনাব জুলফিকার আলী ভুট্টো একবার বলেছিলেন 1000 বছর যুদ্ধ করবেন ভারতের বিরুদ্ধে। সেই 1000 বছর কেন, তারপরে বছর না ঘুরতেই তাকে ফাঁসি কাটে ঝুলতে হয়েছিল। আর এরা এই বাংলাদেশের এই যে দলবল ইউনূস অ্যান্ড কোম্পানি, এরা তার চেয়েও সরেস। এই পরিস্থিতিতে বলা যায় 71-এ ভারতের সামনে ছিল শত্রু পাকিস্তান, আর 2025-এ ভারতের শত্রু বাংলাদেশ নয়, শত্রু বর্তমানের বাংলাদেশি শাসক গোষ্ঠী মোহাম্মদ ইউনূস ও তার সম্প্রদায়। ভারত বুঝে গেছে শেষ ধাক্কা না দিলে এই সরকার ছলে বলে কৌশলে নির্বাচন স্থগিত রাখবে, ক্ষমতা আঁকড়ে পড়ে থাকবে ও গজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠার স্বপ্নে বিভোর হয়ে ভারতে নাশকতা ছড়াবে, শান্তি ক্ষুণ্ণ করবে ভারতের। আর
এসব করতে গিয়ে এরা যে শুধু বাংলাদেশের মানুষের সর্বনাশ করছে না বা করবে না তা নয়, সর্বনাশ করতে চাইবে তারা ভারতের। এইটা হচ্ছে এরা বাংলাদেশ এবং ভারত দুদেশের মানুষেরই এরা সর্বনাশ করতে চাইছে। সুতরাং অনেক হয়েছে, আর নয়, অ্যাকশন শুরু করে দাও। এটা তো ভারতের নিজের ভালো থাকার কথা নয়, বাংলাদেশের মানুষকেও ভালো রাখার কথা। অপেক্ষার শেষে সেই কাজ শুরু করতে চলেছে এবার ভারত। সেনায় হলো, কিন্তু এবারের মুক্তিবাহিনীর ভূমিকায় কারা আছে? মুক্তিযোদ্ধা। কাদের সঙ্গে জোট বেঁধে বাংলাদেশকে মুক্ত করতে নামবে ভারত? সেই ৭১ যেমন নেমেছিল। বাংলাদেশের এই নতুন মুক্তিবাহিনী হলো বাংলাদেশ সেনা। আরো সঠিকভাবে বললে সেনাবাহিনীর একটা অংশ বা গোষ্ঠী। শুনতে অবাক মনে হলো, এটাই সত্যি, সত্যি হতে বাধ্য। পরিস্থিতি যে এমন হবে ভারত জানতো সেটা, তাই 15 মাস অপেক্ষা করে গেছে, শুধু দেখতে চেয়েছে কোথাকার জল কিভাবে গড়ায়। বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যে মতাদর্শিক কারণে 3টি গোষ্ঠী আছে, এটা সারা পৃথিবী জানে, দেশের মানুষ তো জানেই। বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে 3টি প্রধান গোষ্ঠীর একটা হলো আওয়ামী লীগ পন্থী গোষ্ঠী। এরা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হকের নেতৃত্বে রয়েছেন। 2 হচ্ছে প্রো ইসলামিস্ট ও পাকিস্তানপন্থী গোষ্ঠী। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানের নেতৃত্বে আছে, যারা হিজবুত তাহরির এবং ছাত্র নেতাদের সঙ্গেও যাদের যোগাযোগ প্রবল। এতদিন ওয়াকারুজ্জামান কখনো এদিকে কখনো ওদিকে থেকে ভারসাম্য রক্ষার চেষ্টায় চলেছেন, কারণ তিনি মধ্যপন্থী। তিনি বর্তমান সরকারের সমর্থনে আছেন, আবার মাঝে মাঝে বিরোধিতায়ও আছেন। এই জন্য খুব সঠিকভাবে কিছু কোনো নিরর্থক নয়, সঠিক অর্থেই কিছু মানুষ ভেবেছে তিনি এই সরকারের ষড়যন্ত্রের অংশীদার, এই বলে গালি দিয়েছেও তাকে, হয়তো সেটা মিথ্যেও নয়। আবার কিছু মানুষ যারা এই সরকারের অংশ, তারা আবার ওয়াকারুজ্জামানকে গালি দিয়েছে হাসিনার দালাল বলে। 2 তরফেই গালি খেয়েছেন ওয়াকারুজ্জামান, এবং আওয়ামী লীগপন্থীদের কাছেও, আবার যারা এই ইউনুসপন্থীদের তাদের কাছেও। আর ইউনুসের সঙ্গে তার সম্পর্ক তো বর্তমানে অনেকটাই সাপে নেউলে। এইভাবেই চলছিলেন ওয়াকারুজ্জামান, কিন্তু অঙ্ক পাল্টে দিল আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। 25 জন সেনা অফিসারদের নামে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা পুরো হিসাবটা পাল্টে দিল, এবং জানা যাচ্ছে আপাতত 25, তবে মোট নাম আছে 150 জনের, যাদের মধ্যে আছেন 2009 থেকে 2025 পর্যন্ত বাংলাদেশের সেনা প্রধানরা। এর মধ্যে বিমান বাহিনীও আছে, আবার নৌবাহিনীর প্রধানরাও আছেন। অর্থাৎ স্বয়ং ওয়াকারুজ্জামান তো আছেনই। সংশোধিত কানুনে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেই চাকরি যাবে তার জায়গায় বসবেন আরো বড় একজন জামাতি, আরো বড় একজন পাকিস্তান প্রেমী ফয়জুর রহমানও হতে পারেন। ৭১-এ শিয়ালকোট সেক্টরে বিমান হানা দিয়ে যে ভুল করেছিল পাকিস্তান, সেই রকমই ভুল করে ফেলল ইউনুস, জামাত, পাকিস্তান, যারা চালাচ্ছে এই সরকার। ওয়াকারুজ্জামান চেষ্টা করেছিলেন প্রধান বিচারপতি, প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি সবার সঙ্গে দেখা করে গত 31শে আগস্ট এই বিষয়টা আটকাতে পারেননি, হেরে গেছেন। ফলে বাধ্য হয়ে এবার যুদ্ধে নামতে বাধ্য হয়েছেন ওয়াকারুজ্জামান। আর একা কিভাবে যুদ্ধে নামবেন? কারণ ওই যে জামাতি গোষ্ঠী সেনার মধ্যে যারা আছে পাকিস্তানপন্থীরা, তারা এই মুহূর্তে তাদের দল ভারী করছে। সুতরাং তাকে এবার বাধ্য হয়ে শরণ নিতে হয়েছে ওয়াকারুজ্জামানকে ভারত অপেক্ষা করছিল এই মুহূর্তটির। এর আগে কমাস আগে সেন্ট্রাল আফ্রিকা সফর শেষে ফেরার সময় সম্ভবত গত মার্চ মাসে, আমার যতদূর মনে পড়ছে, বিমানবন্দরে তাকে গ্রেপ্তার ও বন্দী করে সেনা অভ্যুত্থানের ছক কষেছিল তার বিরোধীরা। এই ইউনুসের নেতৃত্বে ভারতের সাবধান বাণীতে সেবার বেঁচে যান ওয়াকারুজ্জামান। তখনই জ্ঞান হওয়া উচিত ছিল তার, হয়নি পুরোপুরি, কিছুটা জ্ঞান হয়েছে। কিন্তু এবার আর উপায় না দেখে মধ্যপন্থা ছেড়ে
মুক্তিযুদ্ধের পক্ষে যোগ দিতেই হয়েছে এবং যোগ দিয়ে ফার্স্ট রাউন্ডে জিতেছেন ওয়াকারুজ্জামান ইউনূসের বিরুদ্ধে। সেটা ওই ভারতের 4 সেনাকর্তার বাংলাদেশ সফর এবং সেনা অফিসারদের সঙ্গে একের পর এক গোপন ক্লোজ ডোর মিটিং করে ইউনূস যার পর নাই চেষ্টা করেছেন যাতে ভারতীয় সেনা অফিসাররা বাংলাদেশ সফরে না আসতে পারেন। 3 সপ্তাহ আগে যিনি রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ করেছেন, তিনি কি করে আসতে দেবেন সেই ভারতের সেনা অফিসারদের? ইউনূস জানতেন ভারতীয় সেনা গোয়েন্দাদের এই সফরকে ছাত্রদের দল এনসিপি, জামাত, অন্যান্য ইসলামী দলগুলো, এমনকি বিএনপি পর্যন্ত সহজভাবে নেবে না, বাঁকা চোখে দেখবে, তার ব্যাপক বিরোধিতা হবে। তা সত্ত্বেও তিনি সফরে সম্মতি দিতে বাধ্য হয়েছেন। কেন বাধ্য হলেন? কারণ সেনাপ্রধান চাইছেন এই সফর। ইউনূসের কথা অগ্রাহ্য করে জেনারেল জামান বুঝিয়ে দিলেন ক্ষমতার আসল মালিক ইউনূস নন, আসল মালিক সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি। এবং এই গত বছর আগস্টের পর থেকে ওয়াকারুজ্জামান এই প্রথম তার ক্ষমতা জাহির করলেন। এবার থেকে তিনি তার ক্ষমতা দেখাবেন, আর সে ক্ষমতা দেখাবেন এই জোরে যে সঙ্গে আছে ভারত। জেনারেল জামান জানেন পাকিস্তান আইএসআই এর প্রভাব রুখতে হলে, জামায়াতের গোঁড়া ইসলামী শাসন ব্যবস্থার হাত থেকে দেশকে রক্ষা করতে হলে, মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হলে ভারতের সাহায্য তাকে নিতেই হবে। মধ্যপন্থা কিছু নেই। এবার লক্ষ্য রাখবেন কিভাবে অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া থমকে যাবে, কিভাবে নির্বাচনের স্পষ্ট তারিখ ঘোষিত হবে, এবং সেটা সম্ভবত ফেব্রুয়ারির আগে ডিসেম্বরেই করতে হবে। কিভাবে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে সেটাও দেখবেন, এবং কিভাবে আওয়ামী লীগ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড পাবে, সেটা লেভেল প্লেয়িং ফিল্ড পাবে আওয়ামী লীগ, সেটা ভারতের নির্দেশে করতে বাধ্য হবেন ওয়াকারুজ্জামান। তবে একটি কথা ভারত স্পষ্টভাবে জানিয়েছে, মানুষের ভোটে নির্বাচিত হয়ে যে দলই সরকার গঠন করবে তার সঙ্গে থাকবে ভারত। তা সে দল বিএনপি হোক বা জামাত বা এনসিপি, যেই হোক। এটা ঠিক, আওয়ামী লীগ ভারতের পরীক্ষিত বন্ধু, আওয়ামী লীগের ক্ষমতায় আসা ভারতের প্রার্থিত। কিন্তু ভারত অন্য দেশের ব্যাপারে কে আসবে ক্ষমতায়, আসবে না আসবে সেটা তাদের ব্যাপার। নির্বাচনে যদি আওয়ামী লীগ না জিততে পারে তাহলে ভারতের কিছু করার নেই, কারণ যে দল জিতবে তাকে সমর্থন দেবে ভারত। রণধীর জয়সওয়াল ভারতের বিদেশ দপ্তর থেকে পরিষ্কার বলে দিয়ে দিয়েছেন, দায়িত্ব তাই আওয়ামী লীগ সমর্থকদের ওপর। দলকে জেতাবার হাতে কিন্তু সময় নেই, মনে রাখবেন। আর এখনই ঝাঁপিয়ে পড়তে হবে। এবং মনে রাখবেন যে আগামী দিনে যদি এই আওয়ামী লীগের সেনা, আওয়ামী লীগ সেনা, ছাত্রলীগ, তাদের কর্মীরা, সমর্থকরা, তারা যদি রাস্তায় নামে, তাদের বিরুদ্ধে আমাদের ওয়াকারুজ্জামানের সেনা কোনো দমনমূলক ব্যবস্থা নেবে না। সে হিম্মত আর নেই, সেনা সেটা করবে না। আর সেটার অর্ডার দেওয়ার অধিকারও ইউনূস সেই জায়গাতে আর নেই। আপাতত এখানেই রাখছি। ধন্যবাদ।